1.5 থেকে 2 মাসের মতো ওনার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে। আমার টেকনিশিয়ানও বাঁচবে, যেটুকুনি আমার ছোট টেকনিশিয়ান কাজ করে, যাতে তারাও রেগুলার বেসিস যদি কাজ পায়, কারণ তারা তখনই পাবে যখন আর প্রডিউসার সাকসেসফুল হতে পারবে। শুনতে খুব খারাপ লাগলেও কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা বাঙালি হিসেবে নিজের সাহিত্য ডিজিটাল দেখি না। কারণ আমি সিরিয়ালের কিছু মানুষকে কাজে নিয়ে দেখেছি, সিরিয়ালে মুখ দেখিয়েছে মানে তারা পায়ের উপর পা তুলে বসে একটা ভাব চলে এসেছে, পোস্টার শেয়ার করতে গেলে তাদের লজ্জা লাগে প্রচন্ড। যে মুহূর্তে আমি জানবেন যে আমার কন্টেন্ট কি, আমরা কিচ্ছু দরকার পড়বে না কারণ। নমস্কার, আমি অলিভিয়া। আমি রয়েছি আপনাদের সঙ্গে ক্লাস অফ গসিপ নিয়ে। আজকে আমার সঙ্গে যিনি আমার স্টুডিওতে এসেছেন আড্ডা দিতে, ওনার সম্বন্ধে 2 লাইন বলার আগে আমি একটু জানিয়ে রাখি, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এমন এমন পার্সোনালিটিকে আমার স্টুডিওতে আমি হাজির করব যারা ইন্ডাস্ট্রির খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, তবুও আমরা এতদিন পর্যন্ত তার কাছে পৌঁছাতে পারিনি। তো আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন টলিউড শর্ট ফিল্ম ইন্ডাস্ট্রির টপমোস্ট ডিরেক্টর চিরঞ্জিত ঘোষাল দা। তো নমস্কার দাদা। নমস্কার। এটা না আমরা একটা আড্ডা দিতে বসেছি, মানে নন স্ক্রিপ্টেড একটা আড্ডা, বেশ মন খুলে প্রশ্ন করবো, আপনি আপনার মতো মন খুলে অবশ্যই মানে আমাকে না, আমার দর্শকদের সঙ্গে আপনার সবটা জানাবেন। আমার প্রথম প্রশ্ন করতে ইচ্ছা করছে আপনাকে যে আপনি কি মনে করেছিলেন প্রথম থেকে ডিরেক্টর হবেন, না হট করে কোনোদিন মাথায় মনে হলো যে আমি এই প্রফেশনটাকে চুজ করবো? একটু জানি এটা আমাদের না, অ্যাকচুয়ালি আমার এরকম কোনো ভাবনা ছিল না যে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমি যুক্ত হব, এবং আমার পরিবারেরও কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে দূর দূরান্ত ছিল না। আচ্ছা। তো আমি অ্যাকচুয়ালি প্রথম 2000 সালে যখন আমি কাজকর্ম করার কথা ভাবি, তো তখন আমি টালিগঞ্জ একটা স্টুডিও ছিল ডিজিএস অনলাইন বলে, সেটা এখন নেই। তো ওখানে আমি একজন ক্যামেরা কেয়ারটেকার হিসেবে জয়েন করি, তখন একদম কেরিয়ারের শুরু, অ্যাকচুয়ালি তাই আমি ক্যামেরা কেয়ারটেকার হিসেবে জয়েন করি। তো সেখানে কাজ করতে করতে আমার সাথে পরিচয় হয় রাজ সিং সিধু বলে মানুষটার, যিনি আমার গুরুদেব, যার জন্য আজকে আমি এখানে আছি। গডফাদার বা গডফাদার বলা থেকে সবকিছু আমার, শুধু গডফাদার বলে না, বাবা, দাদা, বন্ধু, সবকিছু। এবং রাজদা হচ্ছে, রাজদার আইডেন্টিটি হচ্ছে জননী বলে একটা সিরিয়াল হতো, হ্যাঁ ভীষণ পরিচিত, ওই জননী সিরিয়াল এডিটর ছিলেন। আচ্ছা। এবং তখন রাজদার সাথে পরিচয় হওয়ার পরে এখন সেম ডিরেক্টর যিনি জননী বানিয়েছিলেন, বিষ্ণুপাল চৌধুরী। তো বিষ্ণুদার একটা প্রোগ্রাম চলতো ইটিভিতে, তো ঘরের ভিতরে ঘর, তো সেই প্রজেক্টে ওটা 2001 সালে ছিল ইটিভিতে, 2012 সালে, হ্যাঁ বিষ্ণুদার প্রোগ্রাম ছিল। তো সেটাতে আমি রাজদাকে অ্যাসিস্ট করতে শুরু করি। তখন আমি ক্যামেরা কেয়ারটেকারটা আমার দ্বারা দেখলাম যে হবে না, কারণ ওখানে প্রচুর পরিশ্রম, মালপত্র বওয়া, বই, অনেক কিছু। তো আমি তখন আরো রোগা পাতলা ছিলাম, তো অ্যাকচুয়ালি আমার ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল ওটা। তখন রাজদাকে বলি যে রাজদা আমি কি করবো? রাজদা বলে তুই কাজ কর, তুই আমার সঙ্গে এডিটর থাক। তো ওই মানুষটা আমাকে হাতে ধরে এডিট শেখানো থেকে শুরু করে সিকোয়েন্স কিভাবে বিল্ড আপ করতে হয়, কিভাবে মিউজিক করতে হয়, তো সেখান থেকে আমার এডিট কনসেপ্ট শুরু হওয়া। আচ্ছা। তো দিনের পর দিন ওখান থেকে আসার সঙ্গে থেকে 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 আমি এডিটটা অ্যাসিস্ট করতে শুরু করি। আগে এডিটর, তারপর ডিরেক্টর, মানে অনেক পরে ডিরেক্টর হয়েছি আমি। মানে সঞ্জয় লীলা বানসালি যেরকম আমি জানি, মানে উনি এডিটর, ডিরেক্টর, মানে সমস্ত বিষয় জ্ঞান, উনি সবটাই, উনি মাল্টি ট্যালেন্টেড মানুষ, এবং উনি খুব সম্মানধন্য। মানে এডিটরটা খুব ভালো ডিরেক্টর হতে পারে, এটা আমার মনে হয়। এটা আমাকে অনেকেই বলেছে, যেটা আমার সঙ্গে যারা যারা কাজ করে সবাই বলে যে যেহেতু তুই ভালো এডিটটা জানিস, তো শর্ট টেকিং এর সময় লাগে, তাড়াতাড়ি সবটা হয়ে যায়। প্লাস পয়েন্ট এটা। ওইখান থেকে আমার জার্নি শুরু হয়, এবং ওই প্রজেক্টে আমি অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম। সেখান থেকে আমি এডিট করেছি, মানে নিজেই এডিট করেছি, ওই মানে টেলিকাস্টে ক্যাসেট পাঠিয়েছি। তারপর থেকে আমার মনে হলো যে আমি চ্যানেলের হয়ে আপনি কাজ করেছেন, মানে ওনাদের আন্ডারে? হ্যাঁ, তখন আমি ছিলাম হচ্ছে বিশ্বদার প্রোডাকশনের কাজ করতাম। তো সম্ভবত সময়টা ছিল 2002 কি 3 সাল হবে, 2002 এরকমই হবে। তারপর আস্তে আস্তে তখন টেলিফিল্ম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর হতো, 20 মিনিট 40 মিনিট টেলিফিল্ম, গাঙ্গুলির প্রচুর। হ্যাঁ, তো তখন ওই টিভি প্রচুর উঠলো, মানে টিভি বিখ্যাতই হলো বলতে গেলে। হ্যাঁ, শুধু তোমারই জন্য। তখন ওইগুলো করতে শুরু করলাম, দুপুরের দিকে হতো। হ্যাঁ, তখন ওইগুলো করতে করতে মনে হলো যে চলো আমি নিজে ইন্ডিভিজুয়ালি অ্যাজ আ এডিটর কাজ করতে পারছি। তারপরে আমি বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হই। আচ্ছা। সেখানেও আমার একজন খুব ভালো দাদা কাম বন্ধু পাই, প্রণবেশ চন্দ্র, যিনি আজকে টিভি খুললেই বাংলায় যত বিজ্ঞাপন দেখা যায় তার 50 থেকে 70% বিজ্ঞাপন উনি বানান। তো প্রণবেশ তখন আমাকে বিজ্ঞাপন শেখাতে শুরু করে, যে বিজ্ঞাপনের মেকিংটা আলাদা, ফিল্মের মেকিংটা আলাদা। ইন্ডাস্ট্রিতে ঢুকে পা দিয়ে আপনি বেশ বড় বড় তাবড় তাবড় মানুষ পেয়েছেন যারা আপনাকে হেল্প করেছে। এটা বলতে পারেন মা বাবার আশীর্বাদ, যেটা হয়েছে অবশ্যই। তো সেইখান থেকে আমার ওই জার্নি শুরু। তখন প্রণবেশ আমাকে দীর্ঘদিন 50 সাথে কাজ করার পরে আমাকে বলেছিল যে তোমার মধ্যে আমি ডিরেক্টোরিয়াল একটা ভাবনা দেখতে পাই। প্রথম ওই মানুষটা আমাকে বলেছিল যে তোমার মধ্যে ডিরেক্টোরিয়াল কনসেপ্ট দেখি, বিকজ তুমি পুরো টিম ম্যানেজ করতে পারো, তুমি সব রেডি করে রাখো। তো
চলছিল চলতে, তারপর হঠাৎ একটা সময় কি মনে হলো চলো ভাই নিজে তো কিছু করি, সবার জন্য করে দিচ্ছি, আফটার অল তো আফটার দ্য ডে সবাই চায় তার নিজের নাম তৈরি হোক, নিজের আইডেন্টিটি তৈরি হোক। তো তারপরে 2015 সাল থেকে আমি শুরু করি ডিরেকশনের কাজ, মানে শর্ট ফিল্ম দিয়ে শুরু করি। তো সেখান থেকে করতে করতে আজকে যতটুকুই আমার আইডেন্টিটি তৈরি হয়েছে অ্যাজ আ ডিজিটাল মেকার, আমার এই শর্ট ফিল্ম থেকেই পরিচিতি। আচ্ছা, আপনি তো হচ্ছেন শর্ট ফিল্মের জগতের রাজা, মানে চেষ্টা করে যাচ্ছি। 200-250 উপর শর্ট ফিল্ম হয়ে গেছে, আপনি অ্যাওয়ার্ডও পেয়েছেন, মানে মিলিয়ন মিলিয়ন ভিউ। কেমন লাগে যখন মানে দেখুন আমাদের পরিসরটা এখন অনেক বড় হয়ে গেছে না, মানে আমরা যখন ডিজিটাল মানে মাধ্যমটা আসেনি তখন আমরা কিছু তৈরি করলে কজনকে দেখাতে পারবো, কোথায় দেখাতে পারবো, হল রিলিজ, এটা ওটা সেটা খরচা সাপেক্ষ ছিল প্রচুর। এখন একটা জিনিস তৈরি করে আমরা সকলের সামনে রাখতে পারি, তো প্রচুর প্রচুর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে, কি ফিডব্যাক পান, কি বলে, তখন আপনার অনুভূতিটা কি হয়? তোর অনুভূতিটা হচ্ছে যে আরো রেসপন্সিবিলিটি ঘাড়ের উপর চেপে যায়, কারণ যারা যারা আমার সঙ্গে যুক্ত থাকে, সে আমার টেকনিশিয়ান হোক, আর্টিস্ট হোক, এবং সব থেকে বড় কথা প্রডিউসাররা, যারা টাকা ইনভেস্ট করছে বলে আমরা কাজ করতে পারছি অবশ্যই। এবং তাদের প্রথম ভাবনাই হচ্ছে যে চিরঞ্জিতকে দিয়ে আমরা বানালে আমার এই জায়গাটা আমি পাবো। তো আমি এখন বর্তমানে জেড ইনফোটেকের সঙ্গে কাজ করছি, আরো 2-3টে কোম্পানি আছে। আমি জেড ইনফোটেকটা কেন বলছি, তো উনি জেড ইনফোটেকের যিনি কর্ণধার জয়দীপ দা, মানে ভীষণই ভালো মানুষ, মিষ্টি মানুষ। তো আমাকে বলেছিল চিরঞ্জিত আমি ছবি করতে চাই, তোমার প্রচুর নাম শুনেছি, আমাকে তুমি গাইড করো। তাই না দাদা, যদি আপনি আমার কথা শুনে চলেন তাহলে আমাকে 4 থেকে 6 মাস সময় দেবে। এখন ইন্ডাস্ট্রির লোকেরা গাইডেন্স চায়, এখনো চায়। এটা আমি অবাক হয়েছি এই জয়দীপদার বক্তব্যটা শুনে, কারণ জয়দীপদার একটা অন্যরকম, সিরিয়াসলি বলছি, এত বছর ইন্ডাস্ট্রিতে আছি, প্রডিউসার মানে তার একটা পায়ের উপর পা তুলে বসে অর্ডার দেওয়া, এটা হবে না ওটা হয়নি কেন। এই মানুষটা পুরোপুরি ডিফারেন্ট ইন দ্য মিনস হচ্ছে আমরা শুট করছি, খাবার এসেছে, সেটা শুট বন্ধ করো, খেয়ে নাও, খাবারের জন্য পরিশ্রম করছো তোমরা, আগে খেয়ে নাও। মানে আমার টেকনিশিয়ানদের সাথে কখনো প্রডিউসার হিসেবে উনি মেশেন না, একদম বন্ধুর মতো হয়ে আড্ডা দিয়ে আমাদের সবার সঙ্গে একদম বন্ধুর মতো, মানে উনি কোনোভাবেই প্রডিউসার জায়গাটা দেখাইও না। এবং উনি যখন আমি বলবো আমি করতে চাই, তুমি আমাকে গাইড করো, বিকজ আমি ডিজিটালটা অতটা ভালো জানি না, আমি তোমার নাম শুনেছি প্রচুর, তোমার ছবিও দেখেছি, তোমার কাজও দেখেছি, আমাকে তুমি বলো কি করবো। তো আমি 2-3টে আইডিয়া দিয়েছিলাম, কারণ এরকম কনসেপ্টে আমরা কাজ করি। এবং আমরা এপ্রিল মাসে দার্জিলিং এ শুট করতে গেছিলাম। আচ্ছা, এপ্রিল মাসে ফিরে এসে 21 এপ্রিল আমরা ওনার ইউটিউব চ্যানেল তৈরি করি, এবং ভগবানের আশীর্বাদে বা উনি হয়তো অত ভালো মানুষ বলে সেটা হয়েছে, 1.5 থেকে 2 মাসের মধ্যে ওনার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে। সত্যি একদম রিয়েল, আপনি দেখে নিতে পারেন ইউটিউবে। এখন জেডি ইনফোটেক সবার সঙ্গে ওপেন টু অল, মানে এটা খুলে, হ্যাঁ, এটা হাইড করার কিছু নেই, এখন ডিজিটাল মার্কেট, ওপেন মার্কেট, কাউকে লুকানোর কিছু নেই। মানে এটা তো বিশাল পাওনা, মানে সত্যি ভালো মানুষের সঙ্গে এখনো ভালো হয়। অবশ্যই, কারণ উনি আমাকে সেই স্বাধীনতা দিয়েছে যে চিরঞ্জিত তুমি তোমার মতো করে করো। আপনার মতো মানুষকে চুজও করেছে, এটা একটা বড় কথা। ভালো মানুষের সংস্পর্শে সেটা বলতে পারি, কারণ ওরা যেটা বরাবরই দেখেছে যে চিরঞ্জিত তুমি যেটা ভালো বুঝবে, তুমি এটা ভালো বোঝো, আমি এটা বুঝি না, আমি এর মধ্যে মাথা গলাবো না, আমি যেটা বুঝি সেটা আমি বুঝবো। এইরকম প্রডিউসার আমাদের মনে হয় ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রচন্ড দরকার, ফ্রিডমটা আমাদেরকে দেবে, খুব ইম্পর্টেন্ট। মানে একটা শিল্পীর হাত পা বেঁধে দিলে কিছু থাকে না, তারা করার মতো কিছু। আজকে ছেলে মেয়েরা যারা কাজ করতে যাচ্ছে বা টেকনিশিয়ান কাজ করতে যাচ্ছে, তারা তো তার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করে যাবে। প্রডিউসার রেসপন্সিবিলিটি হচ্ছে তার সেই কমফর্ট জোনটা দেওয়া, তার সেই আরামটা দেওয়া। আমাদের এখানে ম্যাক্সিমামই হয় যে 100-200 টাকার জন্য প্রডিউসার ছ্যাঁচড়ামো করে, যে ওর 100 টাকা কনভিন্স দেবো না। উল্টে আমার এখানে যে আমি লাস্ট ওনার জেডি ইনফোটেক শুট করতে বোলপুর ছিলাম, প্রান্তিকে ছিলাম, বিশ্বাস করবেন না, আর্টিস্টকে শতাব্দী এক্সপ্রেসে পাঠিয়েছে। বাবা, মানে একটি মেয়ে, যারা যারা এসছে শতাব্দী এক্সপ্রেস, কেন আমার কাছে আসছে, ওদের আরামটা আমাকে দেওয়া, আমার প্রধান রিল্যাক্স থাকবে, তবে কাজটা সেভাবে বেরোবে, তবে ওরা আমার মন খুলে কাজ করবে। এটা একটা কথা যে যদি আপনি কারো কমফর্ট জোনটা তৈরি করে দেন, সে মানে অলরেডি নিজের ভালোটা আপনাকে দেবেই, আপনাকে চাইতে হবে না যে আমাকে দাও কেন তুমি করছো না, অটোমেটিক। যে যদি শিল্পী হয় সে আপনারটা বুঝে নেবে একদমই। তো এইরকমই আমি আপনি ওনাকে পেয়েছেন। একদমই, আমার সত্যি কথা বলতে আমি এই যে ধরুন এখন ইন্ডিভিজুয়ালি নিজে যে কাজ করছি, আমি যারা শিবম এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড কোম্পানির সঙ্গে যুক্ত আছি, হোম টিভি ওয়ার্ল্ড কোম্পানির সঙ্গে যুক্ত আছি, তো এদের সবার সাথে আমার মনে হচ্ছে বস তোমরা ব্যবসাটা, তুমি ইনভেস্টমেন্ট করছো, তুমি ওই জায়গাটা থাকো, আমাকে আমারটা বানাতে দাও। কারণ যদি তুমি এখন পর্দার রং কি হবে, হিরোইনের রং কি হবে, এটা তোমার জায়গার বিষয় নয়, তুমি তোমারটা দেখে নেবে, তুমি ফাইনালি বলবে। যদি সেই ফ্রিডম থাকে তবে আমি আসবো, নাহলে কিন্তু আসবো না। এবং সত্যি কথা বলছি, এই যে 3টে কোম্পানির নাম বললাম, এই তিনটের মধ্যে একটা চ্যানেল মনিটাইজড হয়ে গেছে, একটা আগস্টে মনিটাইজড হবে হোম টিভি, আর একটা
একদম সমাজ স্টার্ট হয়েছে, তো ন্যাচুরালি ওটাও চলে আসবে। এবং সত্যি কথা বলছি, আপনি বলেন যে রেসপন্সিবিলিটি ঘাড়ে চলে আসে, যে আমার দায়িত্ববোধ থাকে যে চ্যানেলটাকে লোকটা ইনভেস্ট করছে সেইটাকে তুলে দেওয়া। নিশ্চয়ই। তো এইগুলো চলে আর কি। হ্যাঁ, সে তো চলবেই, এটা আমাদের ডিউটি, মানে এটা একদম আপনাদের রেসপন্সিবিলিটি। ডিউটি। হ্যাঁ, তো আর একটা ভীষণ জানতে ইচ্ছে করছে যে জীবনে প্রথম শর্ট ফিল্ম বানিয়েছিলেন আর এখনো পর্যন্ত যে শর্ট ফিল্মটা লাস্ট বানিয়েছেন, দুটোর মধ্যে পার্থক্য কি রেখেছেন? মানে পার্থক্য মিনস আমি বলতে চাইছি প্রথম শর্ট ফিল্মের অনুভূতি কি ছিল বানানোর সময়, এখনো কি সেই অনুভূতিতেই ভোগেন, মানে সেই নস্টালজিয়াটাই কাজ করে, আর তখন কি কি সুবিধা পাননি, এখন কি কি সুবিধা পান? তখন সুবিধা পাইনি বলতে অনেক কিছু আমি পাইনি, যেমন বলা উচিত না, একটা রিনাউন্ড না প্রোডাকশন না, ঠিক হাউসের আছে, নাম। অসুবিধা কি তো আছে? তারা আমাকে অনেক কিছু দেয়নি, কারণ একটা ইউটিউবের শর্ট ফিল্ম আপনিও জানেন ইউটিউবের বাজেট কতটা বাজেট আসে, ভীষণ কম, কিভাবে হ্যাঁ। আসে না আসে। তো সেখানে অনেক কিছু পাইনি। এখন যেমন আমি প্রপার লাইট, আমার মেকআপ, লোকেশন আমি দাবি করি এটা আমার দরকার, কারণ আফটার দ্য ডে লোকে প্রোডাক্টটা দেখবে যেন ওটা ঝাঁ চকচকে দেখে, ভীষণ ইম্পর্টেন্ট। সেটা দরকার। তো ওইখানে যেমন ছিল, হ্যাঁ টেনশন অবশ্য তখনও ছিল, এখনো তো কম হয়েছে, কিন্তু ভাবনাটা একই আছে, মানুষ ছবিটা দেখবে, তো মানুষের দেখার জন্য আমাকে আমার বেস্টের উপরে আউটপুট দিতে হবে, একটার থেকে একটা আরো বেস্ট বেস্ট দিতে হবে, নিজের রেকর্ডটা ভাঙতে হবে একদমই। পরেরটা দিয়ে। কারণ আমার একটি শর্ট ফিল্মের রেকর্ড এখন অব্দি আছে, যেটা লাস্ট বলে আমি বানিয়েছিলাম, সেটা 35 মিলিয়ন ভিউ হয়েছিল ইউটিউবে। মারাত্মক! 35 মিলিয়ন ভিউ, মানে আমাদের কিছু কিছু মানুষের কল্পনা ওটা হয়ে গেছে। আপনি ছুঁয়ে ফেলেছেন। এমনি আমার যেমন মিলিয়ন্স ক্লাব যদি বলা হয় অ্যাজ আ ডিরেক্টর, অগণিত আছে, আমি নিজে কাউন্টে রাখি না। এবং আমার একটা শর্ট ফিল্ম ছিল অবৈধ বলে, এবং সেটা চন্দন রয় প্রডিউসার ছিল, হোম টিভির যে ওনার। তো চন্দন দাকে যখন আমি বলি, চন্দন দা একটা গল্প আমি ভেবেছি, তখন বললো কি বলে, একটা ছেলেকে বেস করে গল্প। এবং আপনি হয়তো ভালো জানবেন যে ডিজিটালি ছেলেকে লোকে দেখতে চায় না, কারণ শর্ট ফিল্ম বা যেটা আসলে লোকে মেয়েদের দেখতে পছন্দ করে। মন্টি অভিনয় করেছিল, পুরো 22 মিনিটের গল্পের মধ্যে 20 মিনিট ছেলেটা একা, লাস্ট 2 মিনিট ছেলে একটা মেয়ে চরিত্র আছে। তো যখন আমি ফিল্মটা বানিয়েছিলাম, চন্দনদা বলেছিল তুই কর, আমার কনসেপ্টটা ভালো লেগেছে। বিশ্বাস করবেন না, ওই শর্ট ফিল্মটা অবৈধ আমি ইউটিউবে ট্রেন্ডিং এ ছিলাম, মানে ট্রেন্ডিং পেয়েছিলাম। মানে অনেকের কাছে একটা স্বপ্ন, বিকজ ইউটিউবে ট্রেন্ডিং আসাটা সবার কাছে এখনকার দিনে মানে খুব দরকার পড়ে। তো এটা আমি 2017 সালে পেয়েছিলাম, ইউটিউব ট্রেন্ডিং 14 থেকে 5 অব্দি আমি এসেছিলাম। তো সব শর্ট ফিল্মেরই কি থট আপনার থাকে না, স্ক্রিপ্ট বাইরে থেকেও আপনি নেন? বা না, এটা একটুখানি আমি মাথা গলাই, কারণ আমাকে বানাতে হবে। এবং আমার যেটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে যে ভাই, অডিয়েন্সকে এইরকম কনসেপ্ট যদি আমি দিই, আমি একটু ভালো কিছু পাবো, এবং আমার প্রডিউসারও প্রফিটে আসবে, আমার টেকনিশিয়ানও বাঁচবে। যেটুকুনি আমার ছোট টেকনিশিয়ান কাজ করে, এতে তারাও রেগুলার বেসিস যদি কাজ পায়, কারণ তারা তখনই পাবে যখন আমার প্রডিউসার সাকসেসফুল হতে পারবে। একদমই তাই, তো একদমই তাই। সেই জায়গাগুলো ডেফিনেটলি থাকেই। তো সাহিত্য বেশ কিছু করেন নাকি সবসময় নিজের উপরে? না, দেখুন, শুনতে খুব খারাপ লাগলেও কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা বাঙালি হিসেবে নিজের সাহিত্য ডিজিটাল দেখি না, এটা প্র্যাকটিক্যাল কথা। আজকে দিনের শেষে সবাই যখন কাজ করার পরে ইউটিউব খুলে বা ডিজিটালি যে প্ল্যাটফর্মে দেখুন, সবাই এন্টারটেনমেন্ট চায়। শুনতে খারাপ হলো, এটা কিন্তু রিয়েলিটি। সেখানে আপনি সাহিত্য, আমরা বলবো না হ্যাঁ আমরা বাংলা সাহিত্য নিয়ে গল্প করবো, এই করবো, কিন্তু সেটা আমাকে ব্যবসা দেবে না, আমার প্রডিউসারকে দেবে না বলছি না, মানে হয়তো সময় লাগবে আসতে। আরে এটা পিরিয়ডিক জিনিস বানাতে খরচা সাপেক্ষ, আমার সেই সময়ে যাওয়া, সেই লুক বাড়ানো, এবং সেইটা আমার ইউটিউব থেকে রিকভারি করাটা খুব চাপে। হিন্দিতে যখন দেবদাস তৈরি হয়েছিল, প্রচুর ক্রিটিসিজম হয়েছিল, বাবা দেবদাসী এরম দেখালো ওরম দেখালো, কিন্তু আলটিমেটলি ওনারা এন্টারটেনমেন্টটা রেখেছিলেন, ঝাঁ চকচকে ব্যাপার। অবশ্যই, কারণ সাহিত্য নিয়ে কাজ করে ওনারা সেই ব্যাপারটা আমাদেরকে দিয়েছিলেন। কারণটা হচ্ছে কি, এখনকার মানুষ হয়ে গেছে যেটুখানি সময় আমি পাবো আমার নিজের সেগমেন্টে এন্টারটেনমেন্টটা চাই। এমনি তো জীবনটা সবারই এখন আপ এন্ড ডাউন চলছে, তো যে টাইমটুকু আমি কিছু দেখছি সেই টাইমটুকুর মধ্যে আমার এন্টারটেনমেন্ট ব্যাপারটা একদমই আমার কাছে, সেটাই আমার কাছে সিম্পল কথা। তাই তো। আচ্ছা, প্রচুর মানুষ এখন অভিনয় করতে চাইছে, ছেলে মেয়ে বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে। তো এই যে অভিনয় করতে আসছে এত এত ছেলে মেয়েরা, তো সত্যি সত্যি অডিশন আপনি নিয়ে তাদেরকে কাজ দেন? অবশ্যই, আমি ফার্স্ট প্রায়োরিটি দিই হচ্ছে থিয়েটারের ছেলে মেয়ে শুনলে। আচ্ছা, মানে যদি শুনি যে এই ছেলেটি বা মেয়েটি, বিকজ থিয়েটারের ছেলে মেয়েদের প্রচন্ড ডাউন টু আর্থ দেখি, কাজের প্রতি খিদে তাদের প্রচুর থাকে। গ্রামের মানুষরা না, গ্রামের ছেলে মেয়েরা না, আমার কাছে থিয়েটার ইম্পর্টেন্ট, গ্রাম কি শহর না, আমি বলছি যে ডাউন টু আর্থ কারা বেশি হয়? থিয়েটার। আচ্ছা, কারণ আমি সিরিয়ালের কিছু মানুষকে কাজে নিয়ে দেখেছি, সিরিয়ালে মুখ দেখিয়েছে মানে তারা পায়ের উপর পা তুলে বসে একটা ভাব চলে এসেছে, পোস্টার শেয়ার করতে গেলে তাদের লজ্জা লাগে প্রচন্ড। তো আমি সেই জায়গা দেখি থিয়েটারের ছেলে মেয়েরা
কতটা কাজের জন্য তাদের খিদে থাকে, তারা কাজটাকে কথাও শুনে। কতটা ভালোবাসে, তারা কাজটা পাগলের মতো করতে ভালোবাসে। মানে আমি লাস্ট কাজ করতে গিয়ে যেটা ছেলেকে ছিলাম যে তোকে মাটিতে শুতে হবে, সে আমাকে দ্বিতীয় প্রশ্ন করেনি। এটা যদি আমি সিরিয়ালে ছিল না আমার জামা নষ্ট হয়ে যাবে, আমার স্কিনে এই হয়ে যাবে, হ্যাঁ, এসব মাটিতে শুনতে হয়। শোয়ার কথা শুনে দাঁড়াতে অনেক খোঁজে। মানে এই আমার যার জন্য ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ থাকে যে থিয়েটার ছেলে মেয়ে এসো ভাই। আচ্ছা, আপনার শর্ট ফিল্মে গান থাকে, গান রাখেন? অবশ্যই গান রাখেন? অবশ্যই। কি ধরনের গান চয়েস করেন আপনি? যেমন আমার রিসেন্টলি একটি শর্ট ফিল্ম হয়েছে খাঁচা বলে, আচ্ছা জেডি ইনফোটেক, জয়দীপ দার প্রোডাকশনে। আচ্ছা আচ্ছা। তো সেখানে খাঁচাতে আমি 6টা অ্যাওয়ার্ড পেয়েছি। 6টা ওভার পেয়েছেন, হ্যাঁ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। 6টার মধ্যে হচ্ছে একটা আমি বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম, বেস্ট স্টোরি, বেস্ট স্ক্রিপ্ট, বেস্ট অ্যাক্টর হয়েছে গৌতম সুস্মিত। ওহো, গৌতমের সঙ্গে আমার বহুদিনের গৌতম পরিচিতি। দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৌতম সুস্মিত, দ্য লিরিসিস্ট লেজেন্ড। হ্যাঁ। স্মিতা বেস্ট অ্যাক্ট্রেস। আচ্ছা তো ওইখানে আমার একটা গান ছিল তুই ছাড়া। ওখানে ওদের সম্পর্কটা, অরিত্র আর স্মিতার সম্পর্কটাকে, প্রেমটাকে বিল্ড আপ করার জন্য আমার গান আচ্ছা, ছিল গান তুই ছাড়া। লিখেছিলেন, হ্যাঁ। একটা রোমান্টিক গান ছিল ওটা, হুম। তুই ছাড়া। যেমন আমার আগামী এই যে শুট করে এলাম আমি প্রান্তিক থেকে, তো একটা গল্পের দাম হচ্ছে ভূমিসুতা, স্যারোগেসি মাদার নিয়ে গল্প। তো সেখানে আমার রবীন্দ্রসঙ্গীত আছে, সখী ভাবনা গান। যেটা এটা ডিমান্ড করে ডিমান্ড গল্প। করছে স্টোরি লাইন আপ কি যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে একদম, আপনি গান রেডি একদম ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগছে আপনার সাথে আড্ডা মারতে। থ্যাংক ইউ, আমার ভালো লাগছে। আচ্ছা, এতদিন ধরে সিনেমা বানাচ্ছেন, তো এই সিনেমা বানাতে বানাতে প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, আমি ধরে নিচ্ছি, এটা তো হওয়ারই কথা। তো ভালো আর মন্দ দুটো মিশিয়ে যদি ছোট ছোট করে একটু আমাদের গল্প শোনান, গল্পই শুনবো আজকে আমরা। গল্প বলতে একটা ভয়ঙ্কর হয়েছিল আমার সঙ্গে, ভয়ঙ্কর? ভয়ঙ্করই বলা যায়। বিকজ আমরা ডিজিটাল কাজ করি, তো খুব বেশি বাজেট থাকে না, হুম। লিমিটেড সবকিছু থাকে। তো একটি মেয়ে কারো রেফারেন্সে যোগাযোগ করেছিল, দাদা আমি অভিনয় করতে চাই। আমি বললাম, ঠিক আছে আয়। অফিসে এসেছিল, কথাবার্তা হলো, তাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হলো, ড্রেস পত্র আলোচনা হয়ে গেল। আগামীকাল শুট, আজকে সন্ধ্যে অব্দি সঙ্গে কথা হয়েছে, বাবু কালকে তোর 8টায় কল টাইম, 8টায় লোকেশনে ঢুকে যেমন যাবি, হয় যা আর কি, যেরকম কল করে টাইম দেওয়া। দেওয়া হয়, কল টাইম তুই চলে আসবি, তুই তারপরে আমরা বসে যাবো, মেকআপ আর্টিস্ট থাকবে, তোকে মেকআপ টেকআপ বসে যাবে। যথারীতি আমরা যে কজন টেকনিশিয়ান ছিলাম সবাই পৌঁছে গেছি। কোথায় আর শুট ছিল সেটা? এটা ছিল সল্টলেক সেক্টর 5, একটা আচ্ছা, অফিস। কলকাতার মধ্যে? হ্যাঁ, কলকাতার মধ্যে। এবং মেয়েটি থাকতো হচ্ছে বাঘাযতীন, নাম বলছি না, নাম না, নাম না, বলাই ঠিক ভালো। আছে। তো বাঘাযতীনের মেয়েটি থাকতো। তো আমি বললাম তুই 8টার মধ্যে ঢুকে যাস, বলে হ্যাঁ দাদা ঢুকে যাবো। আগের দিন রাত অব্দি কথা হয়েছে। যথারীতি আমি লোকেশনে পৌঁছে গেছি, টেকনিশিয়ান খাওয়া দাওয়া শুরু করেছে, ব্রেকফাস্ট চলছে। 8টা বাজে, 8:15 বাজে, 8:30 বাজে, মেয়েটাকে ফোন করছি, মেয়েটার ফোন ধরছে না। এবং এইটা করতে করতে বেজে গেছে বেলা 11টা। ওরে বাবা, মানে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই, কোনো রেসপন্স নেই। এবং সেখানে আমার মিটার চালু হয়ে গেছে। আপনিও জানেন যে আমার লোক পৌঁছে গেলে মানে শুটিং এ, মানে যখন আমরা স্টার্ট করি তখন থেকে প্রোডিউসারের কাউন্ট শুরু হয়ে যায়। হ্যাঁ, তো টেকনিশিয়ান যখনই বেরোচ্ছে সবার কাউন্ট শুরু হয়ে গেছে। এবার সেই মুহূর্তে দিশেহারা কি করবো, কারণ আমার তো পয়সা ঢুকছে এবং অ্যাক্সিডেন্টলি ওটার প্রোডাকশন আমার ছিল। যাই হোক, আপনাকে একটু জবাবদিহি করতে হয়নি। না, জবাবদিহি করতে হয়নি, কিন্তু লসটা তো আমার যাচ্ছে, লসটা তো আমার যাচ্ছে। তার সাথে হচ্ছে কি যে আমার যারা টেকনিশিয়ান কাজ করছে বা আমার যারা কো অ্যাক্টর, তারা তো বসে আছে। বলতে পারবে না তো বাবা তো টাকাটা দিতে পারছি না, না, সেটা বলার জায়গা বাদ নেই। আমি কখনো কাউকে বলেও নি আজ অব্দি। নষ্ট হয়ে যাবে। আমি এমনও গেছে, আমি বহু কাজ করেছি, আমাকে ক্লায়েন্ট টাকা দেয়নি বা প্রডিউসার টাকা দেয়নি, কিন্তু কেউ বলতে পারবে না কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস বা টেকনিশিয়ান টাকা দিইনি। আমি লস করেছি, আমি বহু লস করেছি, বিজ্ঞাপন করতে গিয়েও আমি লস করেছি, কিন্তু সেখানেও ক্লায়েন্ট টাকা দেয়নি। কিন্তু কেউ বলতে পারবে না যে চিরঞ্জিত তার একটা টাকা দেয়নি। আপনি নিজের গ্যাট থেকে, আমার নিজে থেকে, কারণ আমার রেসপন্সিবিলিটি, ওরা আমাকে দেখে এসেছে কাজ করতে। একদমই তাই, একদমই তাই। ওটা আমাদের, তারা তাদের আউটপুট দিয়েছে, আমাকে আমার দিতে হবে। তো সেই রকম দিন, ওই রকম একটা দিনে মেয়েটি এলোই না। পরে কন্ট্যাক্ট করতে পেরেছিলেন? পরে আর আমার কোনো ইচ্ছা হয়নি, কারণ যে এরকম ভাবে হতে পারে তার সঙ্গে আমার মনে হয় না আগামী দিনে আর কাজ করার। তো আমার রেফারেন্সে 2-3 মাস আগেই ওই মেয়েটি আবার যোগাযোগ, মানে কারোর মারফত আমাকে বল করেছে, ওটা ভুল হয়ে গেছে। না বাবা, এটা ভুল নয় বাবা, এটা ভুল নয়। তুই বাচ্চা নোস যে তুই ভুল হয়ে গেছে, বা হতে পারে ঠিক আছে তুই ঘুমিয়ে পড়েছিস, উঠতে পারিস, কিন্তু পরে কল ব্যাকটা করতিস না। ঘুমিয়ে পড়ে এটা কি রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে না? যাই হোক, এরকম অনেক ঘটনা আছে, বলতে শুরু করলে অনেক কিছু চলতে। ভালো 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 বলতে গেলে যেমন আমি প্রচুর মানুষের সান্নিধ্য পেয়েছি, যেমন গৌতম সুস্মিত আমার খুব ভালো একজন দাদা বা গার্জিয়ান বন্ধু। কারণ হচ্ছে গৌতম দার সাথে আমার পরিচিতি 2016 থেকে, স্টিল এখন অব্দি আমরা, আজকে সকাল অব্দি আমরা ফোনে গসিপ করেছি। উনি উড়িষ্যা বেড়াতে গেছেন, এই ঘুরেছি সেই ঘুরে। সরি, গসিপ বলতে মনে করলো গ্লাস অফ গসিপ, একটু চুমুক দিই আমরা, একটু চুমুক দিয়ে।
বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ। সুন্দর welcome. ঠান্ডা আছে। তো এই যে মানুষগুলো সান্নিধ্যে এসেছি সেই মুহূর্তগুলো খুব ভালো, মানে আমরা যেমন ছোটবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি এবং যখন ওনার সঙ্গে মিশলাম পুরোপুরি উনি, মানে আমি জানতামই না, একদম মাটির মানুষ। মাটির মানুষ, মানে একদম মাটিতে পা রেখে চলা মানুষ। একদমই। আমিও খুব এবং সবসময় আমি দেখেছি যে চিরঞ্জিত তুমি যা কাজ করবে এনকারেজ করে প্রচন্ড। আবার চিরঞ্জিত আমি কিন্তু অভিনেতা নয়, তুমি করিয়ে দিও আমাকে দিয়ে। এটা অনেস্ট কনফেশনে চলেন। এবং সত্যি কথা বলছি মানুষটার মধ্যে কোনো, আমার যেমন রিসেন্টলি একটা জেডি ইনফো থেকে জয়িতারি কাজ করছি দুষ্টু বৌদি কমেডি গল্প। আচ্ছা আচ্ছা। সেটাতে গৌতম দা অভিনয় করেছিল। ওরা বলে চিরঞ্জিত এটা আমাকে দেবে, এরকম একটা কমেডি গল্প আমি করবো। আরে গুরু করো না, আমার কথা একটু শোন, একটু বিশ্বাস রাখো আমার উপর। পরে যখন সাকসেস পেয়েছে, লোকজন ফোন করে বলেছে দেখেছি এই করেছি, তখন বলছে না তুমি বলেছিলে করলাম, ভালো লাগছে। সবাই লাখটা কি কোথাও ক্লিক করে শর্ট ফিল্ম মেকার হিসাবে? লাখ মনে করে না, আমার মনে হয় হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক না, হার্ডওয়ার্কের সঙ্গে কোথাও লাখ ক্লিক করে না। এত এত সুন্দর সুন্দর মানুষদের সান্নিধ্যে পেয়েছেন। হ্যাঁ সেটা তো ডেফিনেটলি তো আছে। দেখুন আপনি যদি হার্ড ওয়ার্কিং না হন বা লাখ প্রয়োজনে ক্লিক করবেন, আপনাকে তো ট্রাই করে যেতেই হবে। তো আজকে ধরুন আমি 200-250 করে শর্ট ফিল্ম বানিয়েছেন 2015 থেকে শুরু করতে, কিন্তু মুখের কথা নয়। 200 প্লাস হয়ে গেছে। আমি আমার এক্স্যাক্টলি আমার কাছে কোনো কাউন্টে নেই, আমি কাউন্ট করিনি। আমাকে বহুজন বলেছে যে বসে লিখতে তুই কতগুলো করেছিস, সেই সময়টুকু আমার কাছে এই মুহূর্তে নেই। মানে এখন আমার যা শিডিউল চলছে, আমি গতকালকে শুয়েছি সকাল 6টার সময়, উঠেছি সকাল 9টায়। 3 ঘন্টা। তারপরে শান্তির ঘুম আমি মনে করি। হ্যাঁ ওইটা ঘুমিয়েছি। হ্যাঁ কাজে থাকা দরকার, কাজে থাকা দরকার, পরিশ্রম থাকা। কাজে না থাকলে আপনি মানে সময়ের পর সময় আপনি ঘুমাতে যাবেন, দেখবেন ঘুম আসছে না, কারণ কাজ নেই, টাকা নেই। কাজ নেই, টাকা নেই। সুতরাং আর কাজ করার পর আপনি 3 ঘন্টা শোন, ওটাও ভীষণ আনন্দের সময়। একদমই একদম। আর সব থেকে ভালো হয় যখন আমার আউটডোর যাই বা আমার টেকনিশিয়ান থেকে মজা হয়। মানে চরম মজা। আমি যে প্রান্তিকে শুটে গেছিলাম বোলপুরে, তো সেখানে লাস্ট দিনে আমরা সব প্যাক আপ করার পরে প্রডিউসার বললো আজকে আমার তরফ থেকে সবার জন্য মাটন রাত্রিবেলা খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পরে রাত্রির 2:30 অবধি গান বাজনা হই হই, আমি লাস্টে বুকে শোয়াচ্ছি। তা তো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ করতে গেলে এন্টারটেইনমেন্ট দরকার আছে, এটা দরকার, এটা দরকার। আমরা শটের পর শট, মানে চাপ থাকে, সকালবেলা ঘুম থেকে আর্লি মর্নিং ওঠা। হ্যাঁ ওইটুকু যদি প্রডিউসার কোন ডিরেক্টরকে এই জায়গাটা দিয়ে দেন না, আমার মনে হয় মানে একটা টিম অলরেডি গড়ে ওঠে। একদমই একদমই, টিমটা সবথেকে ইম্পর্টেন্ট আমার কাছে। আমি অনেকেই দেখেছি যে আমি এটা কাজ করতে যাচ্ছি, আমার যে ক্যামেরাম্যান কাজ করে সে ফ্রি নেই, বাট প্রডিউসার কাজ করতে চাইছে, আমি অন্য ক্যামেরাম্যান নিয়ে কাজ করে দিলাম। আমার এটা নেই। আচ্ছা আপনি ফিক্সড? আমি যেমন আমার বিজয় ক্যামেরা করে, বিজয় সরকার, আমার প্রথম প্রডিউসারের সাথে কথা হবে, দাদা টিম আমার। আচ্ছা টিমটা আপনি আপনার সাথে, কারণ হচ্ছে আউটপুট আপনাকে দিতে হবে। আপনি একটা কাউকে নিলেন, তাকে আমি তার সঙ্গে আমার বন্ডিং হতে সময় লাগবে। তার থেকে বড় কথা হচ্ছে আমি দেখে জানি বুঝি। যদি আমি আমার মেকআপ আর্টিস্ট, আমার যে মেকআপ আর্টিস্ট, আমার যে লাইটের ছেলে, আমার যে ক্যামেরার ছেলে, আমার যে অ্যাসিস্ট্যান্ট, তাদের ডেট আমি এক করে তারপর আর্টিস্ট লক করবো। এমন নয় যে আমি আর্টিস্ট ডেট দিয়েছে বলে আমি যাকে তাকে নিয়ে কাজ করবো, আমি করলাম না কাজ। আমি আমার টিম ভাঙবো না। আচ্ছা, কারণ আমার মনে হয় একটা ভালো প্রোডাক্ট তৈরি করতে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে টিম ওয়ার্ক। আমার একার দ্বারা কিচ্ছু হয় না। তাই তো আমি হয়তো এটা বলছি সেটা বলছি, কিন্তু সামনে রয়েছেন, কিন্তু ওদের পরিশ্রম আছে। আমার যে ছেলেটা লাইট করছে সে তার থেকে আমার থেকে বেশি পরিশ্রম করে। ভীষণভাবে পরিশ্রম। সে লাইট নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে নামছে, তো আমার তো আর বেশি পরিশ্রম ছাড়া ইন্ডাস্ট্রি চলতে পারে না, যে যতই বড় কথা বলুন। আমাকে যেমন, আমি আরেকজন ভালো মানুষের সান্নিধ্য ছিলাম, সেটা হচ্ছে অনুপ সেনগুপ্ত পরিচালক। তো অনুপদার সঙ্গে জানবাজ ছবিতে আমি যুক্ত ছিলাম। আমি যুক্ত ছিলাম, মানে প্রোডাকশনটা আমাদের মতো হয়ে গেছিল। যাই হোক, তো আমাকে অনুপদা বলেছিল চিরঞ্জিত দুটো জিনিস মাথায় রাখবে। এক হচ্ছে তুমি বানাচ্ছ চলচ্চিত্র, মানে চলমান চিত্র। আইদার ক্যামেরা শুড বি মুভ অর ক্যারেক্টার শুড বি মুভ। হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট। বসিয়ে ডায়লগ হয় না, ইন্ডাস্ট্রিতে হয় না, মানে ক্যামেরা মুভ হচ্ছে না, আমাকে তখন অনুপদা বলেছিল চিরঞ্জিত ক্রেস ক্রস করাবে ক্যারেক্টারকে, যত তুমি মুভ করাবে লোকের চোখে বিউটি তৈরি। তুমি একই জায়গায় বসিয়ে বলো, তুমি তো একই দেখছো, একই ফ্রেম, একই লুক। আমি যেটুকুনি বুঝি 90s এর গানগুলো যখন আপনি দেখবেন তখন হয়তো এত মানে অত্যাধুনিক জিনিস আসেনি। কোথায় তখন বিদেশ যেত, কোথায় তখন দেখবেন একটা সামান্য পার্কে, মানে যদি আপনি বলিউডের গানগুলো দেখেন, ক্যামেরা এত মুভমেন্ট, এত তামঝাম, এত মানে এত দিক থেকে অ্যাঙ্গেল, এত মুভমেন্ট,
এত সুন্দর দৃশ্য তৈরি করে দিত না, মানে চিন্তার বাইরে। সেই জন্য এখন আমরা ওই গানগুলো গুনগুন করি। গুনগুন আজকে করি, ধরুন করে একটা রাখি। গান করার জন্য বিদেশ যাচ্ছে, 80-90টা ব্যাকআপ ডান্সার থাকছে, সবকিছু হচ্ছে, কিন্তু 1 মাস পরে গানটা ভুলে যাচ্ছি। একদমই কিন্তু তাই। এখনো যদি আমাদের মাথায় আসে গুনগুন করে কিশোর কুমার গাইছি বা লতা মঙ্গেশকর গাইছি বা আশা ভোসলে গাইছি, তাই তো, তারা কোথায় তামঝাম দেখিয়েছে, তাই তো। সাগর দেশে আঁখো বলে তো কোথায় তামঝাম কোথায় আছে? তামঝাম আছে? একটা সমুদ্রের ধারা ডিম্পল কাউটে এবার এদিক করছে ওদিক করছে, কিন্তু কি গান, যেমন লিরিক্স তেমনি তার পিকচার। Blockbuster। ব্লকবাস্টার হিট, তো ভুলতে পারবো না। ওই জন্য হচ্ছে যে আপনি যদি কন্টেন্টটা ঠিক করে, আজকে আগেকার দিনে কোথায় আমার লোকজন বেরিয়ে এসে যেত, যেহেতু ছবি কোথায়? হয়নি। না, হয়নি, সে বললে হয়? মানে আজকে হয়ে গেছে, ছবি শুট করতে Hit। গেলে বিদেশ যেতে হবে, অ্যাব্রড করতে হবে, নাহলে হবে না। মানে তাদের সিনসিনারি গুলো দেখাতে হবে এরকম, কিন্তু সত্যি কথা বলতে ক্যামেরার একটা গুরুত্ব আছে। আজকে যেমন আমি বলছি, একজন আমার খুব পছন্দের একজন পরিচালক হচ্ছে রাজকুমার ইরানি। সে তো তিনি গুরু তিনি মাস্টার। কোন ছবিটার জন্য বিদেশ গেছেন? তাই তো। মুন্না ভাই বিদেশ যাওয়ার দরকার পড়েছিল? না। না 3 ডেজ যাওয়ার দরকার পড়েছিল? হুম। কারণ উনি জানেন আমার কন্টেন্ট কিং। যে মুহূর্তে আমি জানবেন যে আমার কন্টেন্ট কিং, আমরা কিচ্ছু দরকার পড়বে না কারোর থেকে। কন্টেন্ট এনে চলে কন্টেন্টই শেষ কথা বলে না এখন, ওই নায়ক নায়িকা বেসিস এখন যে সিনেমা। এইটা দেখুন এসেছে হচ্ছে কোভিড এর পর থেকে, এইটা ব্যারিকেডটা ভেঙেছে। এখন হিরো হিরোইন ব্যাপারটা কিন্তু উঠে গেছে, একদম উঠে গেছে, এখন ফুল কন্টেন্ট। এখন হয়ে গেছে কন্টেন্ট রাজা, কন্টেন্ট হিরো, কন্টেন্ট হিরোইন। হিরোইন, হ্যাঁ। সেখানে কে সুপারস্টার, কে জিরো স্টার কিচ্ছু ম্যাটার করে না। matter করে না। ম্যাটার করছে তুমি কি পারফরমেন্স দিচ্ছ। একদমই তাই, মানে ওটাই একটা point। সাধারণ গল্পকে যদি আপনি অভিনয় দিয়ে সবকিছু দিয়ে তুলে দিতে পারেন, ওটাই একটা মানে আপনি মাইলস্টোন আপনি নিশ্চয়ই ওটিটি দেখেন, অবভিয়াসলি। আপনি ওটিটির পরে মনে করবেন আমি আপনার অন্য কিছু দেখবো, এই কমার্শিয়াল ফিল্ম নাচা কোনটা দেখবো। আমরা 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 মানে বসে থাকি কখন মানে এই কন্টেন্টটা আজকে দিয়ে দিল, এর সেকেন্ড পার্টটা 3 বছর পর আসবে, 3টে বছর কবে যাবে কবে ভাবি। যাবে, কবে যাবে? তাই না? কেন, কিসের জন্য? বিকজ কিছু দেখায় তারা? তারা সেই রকম প্রেজেন্টটা দরকার পড়ে না কিছু দেখানো, তাই। মানে বিদেশ যাওয়ার না, বিদেশ যাচ্ছে কোথায়? কনসেপ্টে রাখো। কনসেপ্ট ইম্পর্টেন্ট, একদমই তাই। আমাদের এখানে হয়ে গেছে ঝাঁ চকচকে দেখাতে হবে, 80টা ব্যাকআপ ডান্সার রাখতে হবে, এই এত কিছু করতে হবে, দরকার পড়ে না। তাই। কারণ সত্যি বলতে আপনি আমাকে বলতে লাস্ট বাংলা ছবি আপনি হলে গিয়ে কি দেখেছেন? রিসেন্টলি দেখেছি বুম্বাদার একটা সিনেমা, নাম বলছি না, ঠিক আছে। হ্যাঁ, বাংলা সিনেমা এখন লোক, ওটাই তো এখন স্লোগান উঠেছে বাংলা সিনেমা। শুধু বাংলা সিনেমা বলে নয়, আপনি বলুন তো এখন যেটা হিন্দি সিনেমা যদি রিলিজ করে, ঠিক আছে, তার 1.5 থেকে 2 মাসের মধ্যে ওটিটিতে পেয়ে যাচ্ছি। খুব খুব সত্যি। তো আমি যদি হলে, আপনি আপনার হাজব্যান্ড আপনার বাচ্চা 3 জনে মিলে যান, খুব কম করে 1,500 টাকা আপনার উড়ে যাবে, টিকিট খাওয়া দাওয়া। পপকর্ন আছে বাচ্চাদের, আমি 1.5 থেকে 2,000 টাকা উড়ে যাবে। হ্যাঁ। সেটা আপনি মানে 1,000 টাকা সাবস্ক্রিপশন নিয়ে 1 বছর ধরে পুরো দেখুন না। অ্যাপটা দেখতে পাবো। দেখুন না কত কন্টেন্ট দেখবেন। একদম আমরা শেষ পর্যায়ে এসেছি, এবার আমাদের আড্ডা ভঙ্গ করতে হবে, ইচ্ছা করছে না তবুও সময় আমাদের নক করছে, আমাদের এবারে একটু থামতে হবে। এবং কেমন লাগলো আমাদের আড্ডাটা, কেমন লাগলো দাদার প্রত্যেকটা কথা, ভীষণ তীক্ষ্ণ কথাগুলো শুনতে হতে পারে, মনে হতে পারে ভীষণ তীক্ষ্ণ, ভীষণ কড়া কড়া ডোজ পড়লো আজকে হয়তো, কিন্তু সত্যি সত্যি বলতে কি দরকার ছিল, মানে এইটুকুনি মানুষ জানুক বুঝুক, কোথাও গিয়ে মানুষকে ভাবাক, এটাই ছিল আমাদের এপিসোড আজকে মেইন মোটো। তো কেমন লাগলো প্লিজ জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন ক্লাস অফ গসিপ। আগামী দিনে আরো নতুন নতুন জিনিস, নতুন নতুন সাবজেক্ট, নতুন নতুন মানুষকে আপনাদের সামনে এনে বসাবো, কথা দিলাম। এবং আজকের মতো নমস্কার। নমস্কার।